ধীরে মনোযোগ মনোযোগ আইসা পড়ে যাও। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, জি শোনা স্যার, যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, স্যার ক্লাস রেকর্ড করব? ক্লাস রেকর্ড আমি করতেছি, আপনারাও চাইলে করতে পারেন, সমস্যা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা। হুম,
আমরা 9:10 থেকে শুরু করি নাকি? সবাই কি প্রেজেন্ট হয়েছে? হ্যালো। স্যার সবাই তো প্রেজেন্ট হয়নি। স্যার এখনো সবাই ঢুকে নেই স্যার। আচ্ছা আচ্ছা, আপনারা এখানে তো হচ্ছে লিস্ট মানে দুইটা সেকশন হচ্ছে অ্যাড আছেন তাই না? মানে একটা হচ্ছে রিটেক সেকশন আর একটা হচ্ছে 61V রেগুলার সেকশন, রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে আপনারা দুই গ্রুপ মানে যিনারা আছেন সবাই কি হচ্ছে এখানে মোটামুটি মেইল তো পাইছেন বা হচ্ছে নিউজ তো পাইছেন যে আজকে ক্লাস হবে? স্যার 61 ভি এর সবাই পাইছে যে আজকে ক্লাস হবে, তো বাকিটা বলতে পারতেছি না স্যার। আচ্ছা, ওই যে পুরাতন রিটেক যাদের সাথে হচ্ছে আমি অফলাইনে ক্লাস নিছিলাম দুইটা, ওনারা কি আছেন কেউ এখানে? জি স্যার আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের সবাই কি ইনফরমেশন পাইছে যে আজকে আজকে ক্লাস হবে? জি স্যার মোটামুটি সবাই পাইছে স্যার। আচ্ছা, এখন যেহেতু হচ্ছে আপনাদের এখন গ্রুপটা 61V করা হয়েছে, ওকে, এখানে হচ্ছে ইন টোটাল হচ্ছে এখন 50 জন একসাথে করা হয়েছে আর কি। তো আপনারা কাইন্ডলি একসাথে একটা গ্রুপ করে নেবেন। বিশেষ করে 61V তারা হচ্ছে একটা গ্রুপ অলরেডি করে নিয়েছে। আপনারা ওই গ্রুপের সাথে অ্যাড হয়ে গেলে আমার মনে হয় হচ্ছে বেটার হয় আর কি। ঠিক আছে? তো ফার্দার হচ্ছে আমরা যত ইনফরমেশন হচ্ছে প্রোভাইড করব সব হচ্ছে একটা গ্রুপে হচ্ছে প্রোভাইড করব। তো ওই গ্রুপটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ। ওটাতে আমরা সবাই হচ্ছে অ্যাড হয়ে নেব, ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে ক্লাস শুরু করে দেই। গত দুইটা ক্লাস অফলাইনে যে ছিল সেগুলো খুবই ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল। তো যেহেতু 61V বা হচ্ছে রেগুলার যারা তারা হচ্ছে সেই ক্লাসটা পায় নাই, সেই হিসেবে আজকের ক্লাসে হচ্ছে আমরা মোটামুটি আগের ক্লাসগুলো হচ্ছে একটু ঘুরে দেখার চেষ্টা করব, ঠিক আছে? আর সামনে একদমই সামান্য একটু পড়াশোনা করব আর কি। তো আমাদের স্যার জি, স্যার অনেকে স্যার জয়েন হওয়ার জন্য স্যার রিকোয়েস্ট দিচ্ছে স্যার, অ্যাকসেপ্ট করতেন স্যার। ও আচ্ছা আচ্ছা। ইন টোটাল এখানে 17 জন অ্যাড হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।
আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি, কেমন? আসসালামু আলাইকুম স্যার, ক্লাস কি এখন শুরু হচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। জি। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর একজন এখনো জয়েন করতে পারেনি। আমার এখানে আসলে নতুন রিকোয়েস্ট আর নাই। ওকে, আমরা শুরু করতে পারি ইয়েস আমাদের। স্যার, শুরু করলেই বেটার স্যার। ওকে, আমাদের কোর্স হচ্ছে এমবেডেড সিস্টেমস এন্ড আইওটি। দেখেন, স্যার, একটা ইন্ট্রোডাক্ট। কোশ্চেন ছিল আপনার কাছে শুরু করার আগে, করতে পারি? জি। স্যার, আমাদের সেকশনের ক্লাস তো অনেক পরে শুরু হয়েছে। অনেক সেকশনে 4 মাসের যেহেতু সেমিস্টার, আমাদের অনেক সেকশনে হচ্ছে ফার্স্ট কুইজ সেকেন্ড কুইজও হয়ে গেছে। আমাদের একটা কুইজ কি হচ্ছে অনলাইনে নিয়ে নেওয়া যায়? মানে আজকে তো ফার্স্ট ক্লাস, এরপরে তো ঈদের ছুটি, ঈদের পরপরই তাহলে আমরা একটু আগে থাকতাম, নাহলে পরে আমাদের জন্য অনেক প্রেশার হয়ে যাবে স্যার। কারণ হচ্ছে 3টা কুইজ প্রেজেন্টেশন, আবার অনেক সময় এক্সট্রা কুইজ থাকে, আবার প্রেজেন্টেশন থাকে স্যার। এটাই আর কি স্যার। সরি স্যার, মানে প্রথম দিনে এই কথা বলার জন্য, অনেক লেটে শুরু হচ্ছে তো আমাদের রেজিস্ট্রেশন, এই কারণে বললাম আর কি স্যার। আচ্ছা, সমস্যা নেই। বিষয়টা এখন নর্মাল হয়ে গেল আর কি। বিষয়টা যদি হচ্ছে আমি বলতাম যে হচ্ছে আপনাদের একটা কুইজ নেওয়া দরকার, তখন হচ্ছে আপনারা সবাই হচ্ছে মনে মনে আমাকে গালি দিতেন যে স্যার প্রথম দিন এসেই হচ্ছে ক্লাস না করেই হচ্ছে সিটির কথা বলতেছে, কুইজের কথা বলতেছে। তো ভাগ্য ভালো যে হচ্ছে আপনারা নিজেরাই হচ্ছে জিনিসটা শেয়ার করলেন, সেটা বেটার। তো এখন আমার কাছে মনে হয় আমরা সিটিটা অনলাইনে না নিয়ে আমরা হচ্ছে অফলাইনেই নেওয়ার চেষ্টা করব বা নিব। স্যার, আমরা অনেকেই হচ্ছে ওটাকে কি বলে, আহ, আহ, অনেকেই আমরা 15-16 তারিখের পরে আসবো। সরকারি ছুটি হচ্ছে আপনার 15-16 তারিখ, আর ভার্সিটি স্টুডেন্টরা অনেকেই 15-16 তারিখের পরে বা একটা উইক শেষ করে এভাবে আসে। সো ক্লাস রেগুলার বেসিসে শুরু হইতে হইতে 20 তারিখে পর্যন্ত যাবে। তো আমি আর কি সবার ক্ষেত্রেই চিন্তা করে বলছিলাম আর কি স্যার, যদি অফলাইনে নিতে যাই তাহলে সেক্ষেত্রে স্যার অনেক লেট হয়ে যাবে আর কি। এটাই বললাম আর কি স্যার। কারণ অ্যাভেবিলিটি হচ্ছে স্যার সবার সেক্ষেত্রে নর্মালি স্যার হচ্ছে আমাদের ভার্সিটিতে ঈদের পরের ছুটিটা একটু লং হয় আর কি। কারণ আমরা তো এমনিতে ছুটি পাই না স্যার, এই জন্যই বলছি স্যার আর কি। ঠিক আছে, তবে আমার কাছে মনে হয় অনলাইনে নেওয়াটা মানে বেটার হবে না আর কি। বুঝে গেছে? অনলাইনে হচ্ছে অনেক সময় হচ্ছে প্রপার টাইম থাকে না, নেট কানেকশনের প্রবলেম, এই সেই বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি হয়ে যায়। তো তার চাইতে বরং আপনারা হচ্ছে একটা ডেট ফিক্সড করেন, যেই দিন হচ্ছে ঈদের পরে আপনারা সবাই আসবেন। এটা হোক হচ্ছে আপনারা 15 তারিখ আসেন বা হোক হচ্ছে আপনারা 20 তারিখ আসেন। একটা ডেট ফিক্সড করেন, এই ডেট ফিক্সডের 3 দিন বা 4 দিন পরে বা ওই উইকের শেষেই হচ্ছে আপনারা সেকেন্ড সিটি দিয়ে দিবেন। এরকম ভাবে ফিক্সড করে ফেলেন,
তাইলে আমার মনে হয় হচ্ছে বেটার অপশন হয়। ঠিক আছে, আহ, আর ঠিক আমাদের আছে স্যার, ক্লাস আপনি অলরেডি যেহেতু তো লেট হয়েই গেছে। আমরা 2 উইকস অলরেডি পার করে ফেলছি, ক্লাসে তেমন কোনো স্টুডেন্টই পাওয়া যায় নাই, আবার হচ্ছে আমাদেরকে সেকশনই সিলেক্ট করা হয়েছে খুবই লেট। সো এই দিক থেকে আমরা যথেষ্ট পিছিয়ে আছি, এটা স্বাভাবিক। তো আমি বলবো আপনারা সিটিটা যদি হচ্ছে অফলাইনে দিতে পারেন সেটা হচ্ছে বেটার। আমি কি বুঝাইতে পেরেছি? বাকিরা কি বলেন, বাকিদের কি কোনো সে আছে? বাকিরা রেসপন্স করতে শুরু পারেন। করি স্যার আজকে স্যার। স্যার পরে না হয় কথা বলা যাবে স্যার কুইজ নিয়ে। আচ্ছা ঠিক আছে, কুইজ নিয়ে হচ্ছে আমরা আমাদের ক্লাস শেষে কথা বলবো নাকি? জি স্যার, জি স্যার। ওকে, দেখেন আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন টু এমবেডেড সিস্টেম পড়ব। তো এমবেডেড সিস্টেম is a combination of HW and SW which is designed to perform a specific task by a given time. এখন HW and SW কি জিনিস কেউ কি ধারণা রাখেন? জানি না। রেসপন্স করবেন প্লিজ। স্যার হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার। রাইট, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। তো এটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কম্বিনেশন, আর যেটাকে হচ্ছে আমাদের ডিজাইন করা হবে টু পারফর্ম এ স্পেসিফিক টাস্ক, নির্দিষ্ট কোনো টাস্ক মানে নির্দিষ্ট কোনো কাজ, নির্দিষ্ট কোনো জিনিস হচ্ছে কাজ করার জন্য হচ্ছে আমরা এটা হচ্ছে কম্বাইন করব হার্ডওয়্যারকে এবং সফটওয়্যার। যেমন দেখেন আমাদের যদি এই কোনো একটা রোবট টাইপ জিনিস থাকে, ওয়ান কাইন্ড অফ ব্যালেন্সিং রোবট, তো তাকে যে হচ্ছে আমরা বিল্ড করি, এই বিল্ড করার জন্য এটা যেরকম হচ্ছে হার্ডওয়্যার রিলেটেড আমাদের জ্ঞান লাগে, সেম আমাদের হচ্ছে সফটওয়্যার রিলেটেড জ্ঞানও লাগে। অর্থাৎ আমাদের কোন একটা সিস্টেম যখন হচ্ছে আমরা ডিজাইন করব, ওই সিস্টেমের মধ্যে আমরা সফটওয়্যারও রাখি, সাথে হচ্ছে হার্ডওয়্যারও রাখি। তো এই দুইটা জিনিসের কম্বিনেশনই হচ্ছে আমাদের মূলত এমবেডেড সিস্টেম। ওকে, এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে ওয়াশিং মেশিন, ডিজিটাল ক্যামেরা, মাইক্রোওয়েভ, ওভেন, ইটিসি। হ্যাঁ, এরকম এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। তারপর দেখেন মডার্ন কারের কথা বলা আছে, মডার্ন এরোপ্লেনের কথাও বলা আছে, যেগুলোর মধ্যে হচ্ছে আমাদের এমবেডেড সিস্টেমও হচ্ছে কাজ করতে পারে। অর্থাৎ আমরা যদি হচ্ছে কোনো একটা কারের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগাই দিই, হ্যাঁ, যে হচ্ছে কার হচ্ছে অটোমেটিক ড্রাইভিং হবে, হ্যাঁ, কোনো অ্যাক্সিডেন্ট হওয়া থেকে রক্ষা করবে, এরকম ধরনের ডিভাইস যদি হয়ে থাকে, তখন হচ্ছে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের এমবেডেড সিস্টেমের অন্তর্ভুক্ত। ওকে, এখন এই এমবেডেড সিস্টেমের জন্য মূলত যেই হার্টের বিষয়টা সেটা হচ্ছে আমাদের মাইক্রো কন্ট্রোলার। দেখেন মাইক্রো কন্ট্রোলার ওয়ান কাইন্ড অফ কম্পিউটার, মানে সে কম্পিউটারের মতো কোনো একটা সিস্টেমকে নিজের ভিতরে প্রোগ্রামিং নিয়ে একটা আউটপুট দিচ্ছে। তো এই এমবেডেড সিস্টেমের যেই হার্ট বা হচ্ছে হৃৎপিণ্ড যদি আমরা বলতে যাই, মেইন জিনিসটা সেটা হচ্ছে আমাদের মাইক্রো কন্ট্রোলার। অর্থাৎ মাইক্রো কন্ট্রোলারের উপরে বেস করে হচ্ছে আমাদের এমবেডেড সিস্টেম পরিচালিত হয়। তো এখানে যেমন একটা কম্পিউটারের মধ্যে আমরা কখনো যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি, ইনপুট হিসেবে বিভিন্ন ভ্যালু দেই, তার পার্সপেক্টিভ থেকে হচ্ছে আমরা আউটপুটের ভ্যালু পাই। এখন এই এমবেডেড সিস্টেমেও আমাদের ইনপুট হিসেবে কিছু ভ্যালু দেওয়া লাগতে পারে, এবং আউটপুট হিসেবে আমরা আমাদের ডিজায়ার্ড যেই হচ্ছে কাজ অথবা টাস্ক, আমরা সেটা মানে পাওয়ার জন্য আমরা সেটাকে আউটপুট হিসেবে ধরে নিতে পারি। তো এখন এই এমবেডেড সিস্টেমের মধ্যে যে ইনপুট আউটপুটের যে বিষয়টা, সেখানে অনেক সময় হচ্ছে সেন্সর আমার হচ্ছে ইনপুট হিসেবে কাজ করে,
আর আউটপুট হিসেবে অনেক সময় হচ্ছে মুভিং এলিমেন্ট গুলো হচ্ছে কাজ করে। যে আমি 10 মিটার ডিস্টেন্সে থেকে একটা বস্তু সেখানে হচ্ছে ডিটেক্ট করতে পারতেছে কিনা সেটা হচ্ছে আমি সেন্সরের মাধ্যমে ইনপুট নিচ্ছি। সেই 10 মিটার দূর থেকে এই সেন্সরের মাধ্যমে আমি যে হচ্ছে ইনপুটটা নিলাম, এর উপরে বেস করে আমি আমার কার সেটাকে হচ্ছে মুভিং করাচ্ছি। এখন দেখা গেছে আমি যদি কখনো 10 মিটার দূরে একটা বস্তু দেখতে পাই বা হচ্ছে সে যদি ডিটেক্ট করতে পারে, তখন অটোমেটিক তাকে কমান্ড দিবে যে হচ্ছে তুমি স্টপ হয়ে যাও। দ্যাট মিন্স তাকে হচ্ছে মুভ করাবে না, একটা কারকে মুভ করাবে না, সামনের দিকে আগাবে না। আর সে যদি হচ্ছে এটা ডিটেক্ট করতে না পারে, যে হচ্ছে ডিটেক্ট করতে না পারা মিন্স হচ্ছে সে যদি ডিটেক্ট করতে পারে সামনে কোনো বস্তু নাই, তখন হচ্ছে খালি রাস্তা পেলো, তখন হচ্ছে সে সামনের দিকে মুভ করলো। তো আউটপুট তার যে মুভমেন্টটা সেটা হচ্ছে আমাদের এখানে আউটপুট হিসেবে কাজ করতেছে। আর ইনপুট হচ্ছে আমাদের সেন্সরের মাধ্যমে আমরা যে হচ্ছে ডিস্টেন্সটা মেজার করতেছি সেটা। ওকে, তো আমাদের এই বিষয়গুলো, এই এমবেডেড সিস্টেমের এই ইনপুট আউটপুট সেন্সর অ্যাকচুয়েটরস, হ্যাঁ, এই কাইন্ড অফ বিষয়গুলো কিভাবে কাজ করে, এর ভিতরে যে বেসিক কম্পোনেন্টস আছে সেই কম্পোনেন্টস গুলো হচ্ছে মূলত ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের কম্পোনেন্টস। ঠিক আছে, আমরা ইলেকট্রিক্যাল সার্কিট পড়েছি, ইলেকট্রিক্যাল সার্কিটে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করছি, বিভিন্ন ধরনের হচ্ছে ম্যাথমেটিক্স হচ্ছে আমরা ইকুয়েশন সলভ করছি, বিশেষ করে ওমস ল, নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, হ্যাঁ, তারপরে হচ্ছে ডেল্টা ওয়াই কনভার্সন, এই বিষয়গুলোকে হচ্ছে আমরা পরিচিত আছি। জি স্যার। রেসপন্স করবো প্লিজ। জি, আমরা এই বিষয়গুলোর সাথে পরিচিত আছি। তারপর হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে আমরা হাফ এডার, ফুল এডার, তারপর হচ্ছে এই যে কে ম্যাপের মাধ্যমে হচ্ছে সলভ করা, তারপর হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে আমাদের এই মসফেট, বিজেটি, এই ডিভাইসগুলোর সাথে পরিচিত আছি, তাই না? ট্রানজিস্টর। জি স্যার। স্যার তো মূলত আমাদের এই এমবেডেড সিস্টেমের মধ্যে এই ছোট্ট ছোট জিনিসগুলো, একটা রেজিস্টর, ক্যাপাসিটর, হ্যাঁ, ট্রানজিস্টর, আমাদের ডায়োডস, এই জিনিসগুলোর কম্বাইন্ড করে, হ্যাঁ, একসাথে মিলিত করে হচ্ছে আমরা যে কোনো একটা সিস্টেম বিল্ড আপ করব, যেটা হচ্ছে আমাদের এমবেডেড সিস্টেমের অন্তর্ভুক্ত। ওকে, এই যে দেখেন এখানে কম্পোনেন্টস এর মধ্যে অনেকগুলো জিনিস আছে। ইনপুট ডিভাইস হিসেবে প্রথম দিকে এইদিকে সেন্সরের কথা বলা, ঠিক আছে, পুশ বাটন, যদি হচ্ছে আমরা কখন হচ্ছে বাটন ইউজ করি সেগুলো হচ্ছে ইনপুট হিসেবে কাজ করবে। বিভিন্ন ধরনের সুইচ আছে, স্লাইড সুইচ আছে, বাটন সুইচ আছে। তারপর হচ্ছে পটেনশিওমিটার। পটেনশিওমিটার নাম তো শুনছি। জি স্যার। পটেনশিওমিটার কি জিনিস বলতে পারবো? স্যার ভুলে পটেনশিওমিটার গেছি হচ্ছে স্যার। আমাদের ভেরিয়েবল রেজিস্টর। আমরা রেজিস্টর পড়েছি, রেজিস্ট্যান্স পড়েছি, যেটা ছিল হচ্ছে কোনো একটা সার্কিটের মধ্যে রোধের পরিমাণ, বাধার পরিমাণ, রাইট? এখন এই বাধার পরিমাণটা আমি যদি হচ্ছে কম বেশ করি, আউটপুটে হচ্ছে আমাকে ওই অনুযায়ী রেজাল্ট দিবে। ঠিক আছে, সার্কিটের ক্ষেত্রে আউটপুটেও ওই অনুযায়ী রেজাল্ট দিবে। এই জন্য হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর, এটাও হচ্ছে আমাদের ইনপুট হিসেবে কাজ করে। আমি যদি কখনো রেজিস্ট্যান্সের মান চেঞ্জ করি, হ্যাঁ, তারপর হচ্ছে কিপ্যাডস, আমরা হচ্ছে অনেক সময় ফিঙ্গারপ্রিন্ট দেই, আমরা ভার্সিটিতে ঢোকার সময় হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দেই না? এই জি ফিঙ্গারপ্রিন্ট স্যার। বা স্যার বায়োমেট্রিক্স, আমাদের হলেও আছে স্যার। হ্যাঁ রাইট, হলে আছে, আমাদের হচ্ছে ক্যাম্পাসে ক্লাসরুমে ঢোকার আগে ওই যে নলেজ টাওয়ারের মধ্যে নিচেই আছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইনপুট সেকশন হিসেবে কাজ করে। ঠিক আছে, অনেক সময় হচ্ছে আমরা ফোনে ডায়াল করি, ডায়াল করার জন্য হচ্ছে আমাদের কিপ্যাড দরকার হয়, হ্যাঁ, ফোন নাম্বারটা ক্লিক করে করে তারপর হচ্ছে ডায়াল করি। তো এইগুলো হচ্ছে আমাদের ইনপুট সেকশন হিসেবে কাজ করে। তো দেখেন মাঝখানের দিকে হচ্ছে আমাদের এই মাইক্রো কন্ট্রোলার একটা সাইন দেওয়া আছে, এইদিকে হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস সমূহ দেওয়া, আর ওই পাশে হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস সমূহ দেওয়া। আউটপুট ডিভাইস সমূহ কি কি হইতে পারে দেখেন, এখানে আছে হচ্ছে ইন্ডিকেটরস। এই ইন্ডিকেটরস গুলা কিন্তু মূলত আমাদের এলইডি। ঠিক আছে,
কখনো কখনো দেখেন, আমি যদি হচ্ছে একটা ট্রাফিক কন্ট্রোল সিস্টেম ডেভেলপ করতে চাই, এখন ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের জন্য বেসিক যেই থিমটা সেটা কি থাকে, যখন হচ্ছে রেড লাইট জ্বলবে তখন হচ্ছে আমাদের এই যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে, যখন হচ্ছে ইয়ালো চলবে দ্যাট মিন্স তুমি 1 মিনিট অথবা হচ্ছে 2 মিনিট ওয়েট করো, কিছুক্ষণ পরেই তোমার জন্য সবুজ বাতি ওয়েট করতেছে আসবে, যখন এই সবুজ বাতি চলে আসে তখনই হচ্ছে গাড়িগুলো মুভ করা শুরু করে দেয়, দ্যাট মিন্স রাস্তা ক্লিয়ার আছে, তুমি চলো, তাই না? তো এখন এই যে তাকে যে হচ্ছে আমি লাইটগুলো দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ইউজারকে আমি হচ্ছে আউটপুট দিচ্ছি। এখন আমি যদি অটোমেটিক একটা সিস্টেম ডেভেলপ করে দেই যে হচ্ছে 5 মিনিট পর পর লাইটগুলো চেঞ্জ হবে, অটোমেটিক সেট আপ করে দিলাম, এবং হচ্ছে আউটপুট হিসেবে এই লাইটগুলো হচ্ছে জ্বলা ডিপেন্ড করতেছে। এখন লাইটগুলোর উপরে ডিপেন্ড করি হচ্ছে পুরো সিস্টেমটা চলতেছে, মানে হচ্ছে গাড়িগুলো মুভমেন্ট করতেছে। একটা তোমার যদি এটা একটা চৌরাস্তা হয়, 4 রাস্তার মোড় হয়, তখন কিন্তু ইজিলি তুমি কন্ট্রোল করতে পারতেছো পুরা জ্যাম বা হচ্ছে ট্রাফিক জ্যাম থেকে হচ্ছে বাকিদেরকে হচ্ছে সেভ করতে পারতেছো। বুঝা গেছে? তারপরে দেখো এখানে এই যে 7 সেগমেন্ট ডিসপ্লেস, এই যে 7 সেগমেন্ট ডিসপ্লেস, এই ডিসপ্লেগুলো কি কি মানে সরাসরি দেখেছো? না স্যার। আচ্ছা, এগুলো হচ্ছে ডিইএলডি যারা কোর্স করছে আই থিংক দেখার কথা। আপনারা এখানে সবাই হচ্ছে 4th ইয়ার না? হ্যাঁ স্যার, সবাই 4th স্যার। হ্যাঁ, 4th ইয়ার হলে আপনারা এটা দেখার কথা। ডিইএলডি কোর্স করছেন না আপনারা? ডিইএলডি, ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড লজিক জি ডিজাইন। স্যার। আচ্ছা, জি স্যার। ওই কোর্সের ল্যাবে এই জিনিসগুলো দেখার কথা। এই 7 সেগমেন্ট ডিসপ্লেস, এখানে ওই যে দেখেন 8 এর মতো একটা লেখা দেখাচ্ছে, মানে হচ্ছে আমরা ওই ঘড়ির টাইম যে ধরি না, ঘড়ির টাইমের ক্ষেত্রে এখানে হচ্ছে 7টা সেগমেন্ট আছে দেখেন, 1 2 3 4 5 6 7টা, এই জন্য এটাকে 7 সেগমেন্ট ডিসপ্লে বলে। মানে এখানে 7টা এলইডি, ওয়ান কাইন্ড অফ 7টা এলইডি এখানে কাজ করতেছে। ইন টোটালটা মিলে কখনো যদি হচ্ছে আমাদের 1 এর দরকার হয়, তখন আমরা এই এলইডি আর হচ্ছে এই নিচের এলইডি এই দুইটাকে হচ্ছে অন করে দিই। যখন হচ্ছে আমাদের 0 দরকার হয় তখন সবগুলো এলইডি অন করি, মাঝখানেরটা হচ্ছে অফ করে দিই। বুঝা গেছে? তো এই জিনিসটা হচ্ছে আমাদের একটা আউটপুট হিসেবে কাজ করে, ঠিক আছে? তারপরে যে সার্ভো মোটরস, স্টেপ মোটরস, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যানালগ ডিভাইসেস এন্ড ইন্ডিকেটরস, এই জিনিসগুলো হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। স্পিকার, বাজার্স অথবা বাজওয়্যার্স, এই জিনিসগুলা। তাইলে একটা মাইক্রোকন্ট্রোলারের ইনপুটে কি কি জিনিস থাকতে পারে, একটা মাইক্রোকন্ট্রোলার আউটপুটে কি কি জিনিস থাকতে পারে, এই জিনিসগুলো সম্পর্কে সামান্য হইলেও ধারণা হয়েছে, রাইট? জি স্যার। জি স্যার। আমরা পরবর্তী স্লাইডে আসি। এই যে দেখেন এখানে স্পেসিফিক নামগুলোই বলে দেওয়া আছে। ইনপুট সেকশনে আমাদের সেন্সরস থাকবে, টাচ প্যানেল থাকবে, ওই যে আমরা হচ্ছে এই যে কি বলে এটাকে বায়োমেট্রিক্স, ঠিক আছে? বাটনস থাকবে, আমরা যদি কখনো হচ্ছে সুইচ অন অফ করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আইআর, ইনফ্রারেড রে, হ্যাঁ, ওই আমাদের আইআর সেন্সর আছে কিছু। আমরা লাইন ফলোইং রোবট করছি কখনো, লাইন ফলোইং রোবট বা বানাইছি অথবা দেখছি কখনো? এই লাইন ফলোইং রোবটগুলা মূলত হচ্ছে আইআর সেন্সরের উপরে বেস করে চলে, ঠিক আছে? মানে হচ্ছে সে লাইট ডিটেক্ট করার উপরে বেস করে হচ্ছে সে আউটপুট নেয়, ইনপুট নেয়, ইনপুট নিয়ে হচ্ছে সে আউটপুট হিসেবে তার মোটরকে ঘোরায়। ওকে, তারপর হচ্ছে ব্লুটুথ, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইনপুট সেকশনে কাজ করে। আর আউটপুট সেকশনের জন্য হচ্ছে আমাদের এলইডিস, অলরেডি হচ্ছে আমরা চিত্র দেখেছি, এই যে এই জিনিসগুলো ছিল হচ্ছে এলইডি, হ্যাঁ, এলইডি। তারপর হচ্ছে এলসিডি মনিটর, এলসিডি মনিটরও আছে। এলসিডি মনিটরে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের মানে এটা এলসিডি মনিটর হচ্ছে অনেকগুলো এলইডির সমন্বয়ে গঠিত আর কি, বেসিকলি, ঠিক আছে? ওটার ফাংশন আবার আলাদা। তো এই মনিটরগুলো হচ্ছে আমাদের এই হিসেবে কাজ করে। আপনারা ওই যে দেখছেন না, এই অনেক সময় বিয়ে বাড়িতে এই যে এলইডির বড় একটা থাকে, একটা লেখা থাকে শুভ বিবাহ, এটা স্ক্রোলিং হইতে থাকে, মার্কি হইতে থাকে, এই পাশ থেকে ওই পাশে যায়। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস, ঠিক আছে? বাজার, আইআর, ব্লুটুথ ইটিসি, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস হিসেবে কাজ করতে পারে। নেক্সটে আসি, এখানে দেখেছি এখানে আইওটি নিয়ে কথা আছে। স্লাইডটা একটু বড় হয়ে গেল না? আচ্ছা,
দেখেন আইওটি রেফার্স টু এ নেটওয়ার্ক টু ইন্টারকানেক্টেড ডিভাইসেস, অর্থাৎ এটা এমন একটা নেটওয়ার্ক। আচ্ছা, নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি? নেট মানে আমরা কি বুঝি? নেট মানে তো হচ্ছে বুঝি একটা জাল, রাইট? তো নেটওয়ার্ক মানে হচ্ছে আমাদের অনেকগুলো ডিভাইস অথবা অনেকগুলো কম্পোনেন্ট যদি একসাথে কানেক্টেড থাকে তখন সেটাকে হচ্ছে আমরা নেটওয়ার্ক বলতে পারবো। আর এই নেটওয়ার্কটা হচ্ছে এমন একটা নেটওয়ার্ক যেটার মাধ্যমে আমি কমিউনিকেট করতে পারবো এবং হচ্ছে ডাটা এক্সচেঞ্জ করতে পারবো। তো ওই পুরো সিস্টেমটাকে তখন হচ্ছে আমরা আইওটি বলতে পারবো অথবা ইন্টারনেট অফ থিংস বলতে পারবো। ইন্টারনেট, ঠিক আছে, অর্থাৎ নেট থেকে নেটের মধ্যে কানেকশন, বুঝা গেছে? আর ইন্টারনেট অফ থিংস, থিংস মানে যে কোনো জিনিস। তো যেই কোনো জিনিস বা হচ্ছে ডাটার মধ্যে আমি যখন হচ্ছে এই নেট কানেকশনগুলো হচ্ছে ইন্টার কানেক্টেড করব তখনই হচ্ছে এটাকে আমরা আইওটি সিস্টেম বলতে পারবো। দেখেন আপনি যদি হচ্ছে একটা সিস্টেম বিল্ড আপ করেন, যে হচ্ছে কিছুক্ষণ আগে যেটা বললাম, সেন্সরের মাধ্যমে আপনি ডিটেক্ট করতেছেন 10 মিটার দূরে আপনার কোনো বস্তু আছে কিনা। সেটা যদি হচ্ছে ডিটেক্ট করেন যে হচ্ছে সেখানে বস্তু আছে, তখন হচ্ছে আপনি নলেজে নিচ্ছেন যে হচ্ছে আপনার গাড়ি মুভ করার দরকার নেই। আর যখন হচ্ছে আপনি ডিটেক্ট করতেছেন যে ওখানে কোনো বস্তু নাই, তখন হচ্ছে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে আচ্ছা আপনার গাড়ি সামনের দিকে মুভ করার দরকার। তো এখন বস্তুটা কিন্তু ছিল 10 মিটার দূরে আর আপনি ছিলেন 10 মিটার পিছনে, বা আপনার গাড়ি অনেক পিছনে ছিল। তো এই যে ওই বস্তুর মধ্যে আর হচ্ছে আপনার গাড়ির মধ্যে সেন্সরের মাধ্যমে যে কানেকশন হইলো, ইন্টারকানেক্টেড, বা যেই কমিউনিকেশনটা হইলো, ডেটার যে হচ্ছে আদান প্রদান হইলো, এই জন্য পুরো সিস্টেমটাকে তখন আমরা আইওটির অন্তর্ভুক্ত করি। বুঝা গেছে? এখানে দেখেন এই স্মার্ট রেফ্রিজারেটর দ্যাট কানেক্টস টু দ্য ইন্টারনেট টু অর্ডার গ্রোসারিজ ইজ অ্যান আইওটি ডিভাইস। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আপনি যদি কোনো একটা রেফ্রিজারেটর থেকে কোনো কিছু হচ্ছে কিনতে পারেন, সেটা হচ্ছে আমাদের আইওটি ডিভাইসের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনাদের এই যে কেটি বিল্ডিং এ নিচেই হচ্ছে দেখেন আপনাদের একটা ফ্রিজ আছে। আপনারা কি করেন, ওই যে দোকানে ওখান থেকে হচ্ছে বলেন যে হচ্ছে আমার একটা হচ্ছে এই কি ঠান্ডা জাতীয় জিনিস কিছু একটা লাগবে। তো আপনি ওনাদেরকে হচ্ছে টাকা পে করেন, দেন হচ্ছে তারা হচ্ছে আপনাকে বলে যে হচ্ছে আপনি কষ্ট করে ওখান থেকে নিয়ে নেন। তো এখন এই জিনিসটা আপনি যদি বলেন যে হচ্ছে না আমি এটা এভাবে করব না, আমার কাছে জাস্ট একটা ফোন আছে, আমি কি করব, ফোনে একটা মেসেজ ড্রপ করব যে হচ্ছে আমাকে একটা এই ফান্টা দাও। তো তখন সে কি করবে, এই মেসেজটাই ওই ফ্রিজে, মানে যেটা হচ্ছে আইওটি ডিভাইসের অন্তর্ভুক্ত, ফ্রিজের মধ্যে হচ্ছে সে নক দিবে যে হচ্ছে তুমি এখান থেকে তাকে একটা ফান্টা দাও। এখন ফ্রিজ থেকে আপনি যদি হচ্ছে বাসার 3 তলায় থাকেন, 4 তলায় থাকেন, তখন আপনার কাছে কিভাবে পৌঁছাইবে? তখন সে কি করবে, আপনার কাছে এমন একটা রোবট আরেকটা আছে, এই রেফ্রিজারেটর ওই রোবটের কাছে দিয়ে দিবে। এবার রোবট কি করবে, এই জিনিসটাকে নিয়ে আপনার ইনফরমেশন তো অলরেডি তার কাছে চলে গেছে, সে এটাকে নিয়ে লিফটে উঠবে, লিফট থেকে উঠে আপনি কত তলায় আছেন সেটাতে যাবে, দিয়ে আপনার দরজার সামনে যাবে, গিয়ে হচ্ছে আপনাকে কলিং বেল ক্লিক করবে। তাহলে এই পুরো সিস্টেমটা এখন হচ্ছে আরো সহজ হয়ে গেল না? আপনি ঘরে বসেই হচ্ছে একটা ফান্টা খাইতে পারতেছেন। আমি কি বুঝাইতে পারছি জি বিষয়টা? স্যার, জি স্যার। জি স্যার। এটা খুবই মজার একটা বিষয় হয়ে গেল। তাইলে এই এমবেডেড সিস্টেম এন্ড আইওটি আমাদের জন্য আসলেই কি অপকারী জিনিস নাকি উপকারী জিনিস? স্যার উপকারী। উপকারী জিনিস স্যার। অবশ্যই উপকারী জিনিস। দ্যাট মিন্স আমরা নতুন কোনো সিস্টেম ডেভেলপ করতে যদি চাই, আমরা যদি বেশি থেকে বেশি সুবিধা ভোগ করতে চাই, তখন হচ্ছে আমরা এই এমবেডেড সিস্টেম এন্ড আইওটির দিকেই হচ্ছে মুভ করতে হচ্ছে। ডিজিটালাইজড যুগের মধ্যে আমরা এআই এর অনেক ব্যবহার জানি, ঠিক আছে, বিশেষ করে চ্যাট জিপিটি। আমরা ইয়ং জেনারেশন যারা আছি বা হচ্ছে স্টুডেন্ট লেভেল যারা আছি, তারা মোটামুটি এইটাকে চিনি না এমন কোনো আল্লাহর বান্দা নেই, ঠিক আছে? তো এই যে হচ্ছে ডিজিটালাইজড হচ্ছে,
আমাদের মানে যেই লেভেলের হচ্ছে আমাদের বেনিফিট হচ্ছে, আমরা বেনিফিটেড হচ্ছি, সেম ভাবে এই এমবেডেড সিস্টেম এন্ড আইওটি আমাদেরকে আরো বেশি পরিমাণে বেনিফিটেড করতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এমবেডেড সিস্টেমের এই গুরুত্ব বোঝাতে যে হচ্ছে এই স্লাইডটা ছিল। ওকে, এটা হচ্ছে প্রিভিয়াস যে দুইটা ক্লাস, এই দুইটা ক্লাসে হচ্ছে দেখানো হয় নাই, এজন্য হচ্ছে এই ক্লাসে হচ্ছে এটা দেখানো হইলো। প্রিভিয়াস ক্লাসে আমরা যে জিনিসগুলো দেখাইছিলাম ওখানের মধ্যে আমি একটু পরে হচ্ছে স্লাইড শেয়ার করব, কেমন? এখন হচ্ছে আমি স্লাইডটা অফ করি। এখন কি পুরো স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, দেখেন আপনাদের যে কোর্স আউটলাইন, এই কোর্স আউটলাইনে আমরা বেসিক কম্পোনেন্টস এর মধ্যে ওহমস ল, শর্ট সার্কিট, ওপেন সার্কিট, রেজিস্ট্যান্স, টাইপস অফ রেজিস্টরস, ফিক্সড রেজিস্টর এন্ড ভেরিয়েবল রেজিস্টর, এই ক্লাসটা ছিল হচ্ছে ফার্স্ট লেকচার। এখানে ওহমস লর যে বিষয়টা, এটা কি আমরা সবাই জানি? স্যার একবার রিক্যাপ করবেন স্যার। ওকে, আমরা চলে যাই আমাদের বইয়ের পিডিএফ এ। আপনারা কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ারিং দেখা যাচ্ছে? পেজ বোঝা যাচ্ছে ঠিক মতো? জি স্যার। আচ্ছা, এই যে দেখেন এখানে হচ্ছে ওহমস ল এর বিষয়টা বলা আছে। এই সূত্রটা জানি না এমন কেউ থাকার কথা না। আর ইকুয়াল রো এল ডিভাইডেড বাই এ, যেখানে রো ছিল হচ্ছে আমাদের রেজিস্টিভিটি, এল ছিল হচ্ছে লেংথ অফ দা কন্ডাক্টর, এ ছিল ক্রস এরিয়া সেকশন এরিয়া, রাইট। তো এই তিনটা ভ্যালুর উপরে ডিপেন্ড করতেছে কোন একটা কন্ডাক্টরের মধ্যে কি পরিমাণে রেজিস্ট্যান্স থাকবে। রেজিস্ট্যান্স মানে হচ্ছে বাধা থাকবে, অর্থাৎ কারেন্ট ফ্লো হতে পারবে না, এই জিনিসটা।
তাহলে এই কারেন্ট ফ্লো না হওয়া বা রেজিস্ট্যান্স ডিপেন্ড করতেছে কার উপরে? নির্দিষ্ট কন্ডাক্টরের তার রেজিস্টিভিটির উপরে, তার লেংথের উপরে এবং তার ক্রস সেকশন এরিয়ার উপরে। কখনো যদি হচ্ছে আমি ক্রস সেকশন এরিয়া অনেক ছোট পাই, তখন হচ্ছে আমার রেজিস্টিভিটির মান বেশি হবে, রেজিস্ট্যান্সের মান বেশি হবে। কখনো যদি ক্রস সেকশনাল এরিয়ার মান হচ্ছে আমি বড় পাই, তখন হচ্ছে রেজিস্ট্যান্সের মান ছোট হবে। সেম ভাবে যদি হচ্ছে লেংথ বড় হয়, অনেক লম্বা কন্ডাক্টর হয়, তখন হচ্ছে আমরা রেজিস্ট্যান্সের মান বেশি পাবো। আর যদি অনেক ছোট কন্ডাক্টর হয়, তখন হচ্ছে রেজিস্ট্যান্সের মান কম পাবো। তো এই যে রেজিস্টিভিটি, যেটা হচ্ছে রো, এর আবার হচ্ছে নির্দিষ্ট কন্ডাক্টরের জন্য নির্দিষ্ট মান আছে। যেমন সিলভারের জন্য একটা ভ্যালু, কপারের জন্য আরেকটা ভ্যালু, অ্যালুমিনিয়ামের জন্য আরেকটা ভ্যালু। ঠিক আছে? তো এই পড়াগুলো হচ্ছে আমরা অলরেডি পড়েই আসছি, জাস্ট হচ্ছে এখন একটু রিভাইজ করা আর কি, ফিরে দেখা। তো মেইন যেই ওহমের লটা ছিল সেটা ছিল স্পেসিফিক একটা কনস্ট্যান্ট টেম্পারেচারের ক্ষেত্রে, আর স্পেসিফিক একটা ওয়্যারের জন্য বা কন্ডাক্টরের জন্য আমাদের যে হচ্ছে কারেন্ট ফ্লো, সেটা হবে হচ্ছে আমাদের যে কন্ডাক্টর আছে ওই কন্ডাক্টরের ভোল্টেজ ডিফারেন্সের প্রপোর্শনাল। বুঝা গেছে? অর্থাৎ এই ভোল্টেজ ডিফারেন্সটা আমাদের কারেন্ট ফ্লো এর প্রপোর্শনালিটি হিসেবে কাজ করবে। দ্যাট মিন্স ভি প্রপোর্শনাল টু আই। এখন এই প্রপোর্শনালিটি ওঠাইতে যেয়া ওহম যেই কাজটা করছে বিজ্ঞানী, সে হচ্ছে এখানে একটা রেজিস্টর ঢুকাই দিছে, রেজিস্টরের মান ঢুকাই দিছে। বুঝা গেছে? আচ্ছা, এর পরবর্তীতে আমাদের ইকুয়েশন চলে আসছে ভি ইকুয়াল টু আইআর। এখন কোশ্চেন আসছে, স্যার এখানে তো ভি ইকুয়াল টু আইআর ইকুয়াল টু 0 দেওয়া আছে, 0 কেন আসলো? জিরোর ব্যাপারটা আসে আমরা যখন হচ্ছে এই শর্ট সার্কিট আর হচ্ছে ওপেন সার্কিট পড়তে যাই। এই যে দেখেন এখানে এই শর্ট সার্কিট আর হচ্ছে ওপেন সার্কিট দুইটা কথা আছে না? এখন শর্ট সার্কিট কি জিনিস? যখন আমরা কোন একটা সার্কিটের মধ্যে, কোন একটা এলিমেন্টের মধ্যে পুরা পাথে কোনো রেজিস্ট্যান্সের মান পাবো না, দ্যাট মিন্স আর ইকুয়াল 0, তখন হচ্ছে সেটাকে আমরা শর্ট সার্কিট বলবো। ওকে? আর যখন হচ্ছে ওই কন্ডাক্টরের মধ্যে রেজিস্টিভিটির মান যথেষ্ট পরিমাণে বেশি, অর্থাৎ ইনফিনিটি পরিমাণে থাকবে, অর্থাৎ আর এর ভ্যালু ইনফিনিটি থাকবে, তখন আমরা সেটাকে ওপেন সার্কিট বলবো। বুঝা গেছে? তো আমাদের জি স্যার। ওই স্লাইডটাতে এখানে দেখেন, আমি যদি একটু বাম পাশে নিই, এই যে এটা একটা সার্কিট ধরা হয়েছে। সার্কিটের এই এলিমেন্টের মধ্যে দেখেন এটা একটা ক্লোজড পাথ, মানে জাস্ট একটা ওয়্যার আছে। এখানে রেজিস্ট্যান্সের মান হচ্ছে আমাদের 0, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের একটা শর্ট সার্কিট। এই রেজিস্ট্যান্সের মান 0 হওয়ার কারণে ভি ইকুয়াল টু আমাদের আইআর ছিল, আই এর সাথে যখন হচ্ছে 0 মাল্টিপ্লিকেশন করে দিছি, তখন হচ্ছে আমাদের ভোল্টেজের মানও 0 চলে আসছে। তাইলে এখন স্যার কারেন্টের মান কি আসবে শর্ট সার্কিটের ক্ষেত্রে? কেউ কি বলতে পারবো? আচ্ছা, স্যার ইনফিনিটি। সরি বুঝতে পারিনি আমি আপনার সাউন্ডটা। স্যার ইনফিনিটি স্যার। আচ্ছা, নট ইনফিনিটি। শর্ট সার্কিটের ক্ষেত্রে কারেন্টের ভ্যালু যা খুশি তাই হতে পারে, যেই কোনো ভ্যালু হতে পারে, তবে আমাদের রেজিস্ট্যান্সের মান মাস্ট বি 0, ভোল্টেজের মান মাস্ট বি 0। ওকে, আমি কি বুঝাইতে পারছি? এখানে যদি হচ্ছে জি আপনার স্যার। একটা ভোল্টেজ সোর্স থাকে, মনে করেন এখানে একটা ভোল্টেজ সোর্স, জাস্ট একটা ক্লোজড পাথ দেওয়া,
এখন এই ভোল্টেজ সোর্স থেকে একটা কারেন্ট ফ্লো হবে, এটা 2 এম্পিয়ারের কারেন্ট হোক, 3 এম্পিয়ারের কারেন্ট হোক, 5 এম্পিয়ারের কারেন্ট হোক, মিলি এম্পিয়ার রেঞ্জের হোক, যেই কোনো কারেন্ট ফ্লো হতে পারবে। কেন? এটার মধ্যে কোনো রেজিস্ট্যান্স নাই, দ্যাট মিন্স আর ইকুয়াল 0। রেজিস্ট্যান্স না থাকার কারণে এখানে কোনো ভোল্টেজ ড্রপও নাই, দ্যাট মিন্স ভি ইকুয়াল 0। বুঝতে পারছি? স্যার এবার আসি ওপেন সার্কিটের ক্ষেত্রে। ওপেন সার্কিটের মধ্যে কি বলছিলাম, যখন আমাদের এই রেজিস্ট্যান্সের মানটা 0 না হয়ে ইনফিনিটি হয়ে যাবে। দেখেন আমি যদি এখানে মাঝখান থেকে তারটাকে কেটে দেই, দুই পাশটাকে ওপেন করে ফেলি, তখন কারেন্ট ফ্লোটা এই পাশ থেকে এসে এই দিকে আর মুভ করতে পারবে না। দ্যাট মিন্স এখানে কারেন্টের কোনো প্রবাহই থাকবে না, অর্থাৎ আই এর ভ্যালু 0 আসবে। বুঝা গেছে? আমার কার্সর দেখা যায় না মনে হয় নাকি? জি স্যার, বুঝতে পারছি স্যার। এই যে এই অংশটা, অর্থাৎ কারেন্টের ভ্যালু আমরা 0 পাবো। এবং সেটা কখন হবে? যখন এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত কারেন্ট ফ্লো না হবে, দ্যাট মিন্স এখানে বাধা রেজিস্ট্যান্স খুব পরিমাণে বেশি, অর্থাৎ রেজিস্ট্যান্সের মান ইনফিনিটি। আমরা ভি ইকুয়াল টু আই আর এর সূত্রের মধ্যে এই ভি ইকুয়াল টু আই আর থেকে আই ইকুয়াল ভি ডিভাইডেড বাই আর এটা বলতে পারি না? জি স্যার। দেখেন এই আর তো এখন নিচে আছে, এখন আর এর ভ্যালু যদি ইনফিনিটি হয়, যেই কোনো একটা ভ্যালুকে ইনফিনিটি দ্বারা যদি ভাগ করি, তাহলে এই ভ্যালুটা ইকুয়াল 0 চলে আসে না? জি স্যার, 0 আসে স্যার। তাহলে এই প্রসেসই আমাদের ওপেন সার্কিটের ক্ষেত্রে কারেন্টের মান আসে 0। এখন স্যার ভোল্টেজের মান কত হইতে পারে? কোনো কিছু হইতে পারে স্যার। যে কোনো কিছুই হইতে পারে। বুঝা গেছে? তাহলে শর্ট সার্কিট আর ওপেন সার্কিটের বিষয়টা বুঝে গেছে। জি তাহলে আমরা সংজ্ঞা হিসেবে, ডেফিনেশন হিসেবে যদি আমাদের আসে যে রাইট শর্ট নোট অন শর্ট সার্কিট, তাহলে আমরা কি লিখতে পারবো? শর্ট সার্কিট ইজ এ সার্কিট এলিমেন্ট হুইচ রেজিস্ট্যান্স ইজ 0 অ্যাপ্রোচিং টু 0। ওকে, আর ওপেন সার্কিটের বলবো অ্যাপ্রোচিং টু ইনফিনিটি। আচ্ছা, তারপরে চলে আসি এখানে রেজিস্ট্যান্সের বিষয় গেল। টাইপস অফ রেজিস্টরস অলরেডি সেটাও জানি, ফিক্সড রেজিস্টর, ভেরিয়েবল রেজিস্টর। ফিক্সড রেজিস্টর কোনগুলো? যে রেজিস্টরগুলোর মান নির্দিষ্ট থাকবে, ঠিক আছে, যেটা কখনো চেঞ্জ হবে না, সেটা আমাদের ফিক্সড রেজিস্টর। দেখেন এখানে কি আমাদের রেজিস্টরের কোনো সিম্বল ছিল? না, এখানে নাই। আচ্ছা, এখানে ভিজুয়ালাইজ করার মতো কোনো ইয়ে নাই। আমরা ল্যাবে হয়তো দেখেছি রেজিস্টর কেমন হয় দেখতে। এই যে এখানে আছে, এই যে দেখেন এই অংশটা, এরকম টাইপের কোনো এলিমেন্ট আমরা দেখছি না? জি স্যার। এই যে এখানে দেখেন, এটা যদি ব্ল্যাক দেখা যাচ্ছে, এটা আসলে ব্ল্যাক না, হয়তো ব্রাউন টাইপ হবে। হ্যাঁ, এটা খুব সম্ভবত ইয়েলো টাইপ। এখানে আবার আরেকটা কালার আছে, ঠিক আছে, খুব সম্ভবত পিঙ্ক টাইপ। তো এই যে কালার কোডিং করা থাকে, এই রেজিস্টার গুলো ফিক্সড, মানে এই কালার কোডিং আমরা ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করে আমরা বলে দিতে পারবো এই রেজিস্টরের রেজিস্ট্যান্সের মান কত। বুঝা গেছে? অর্থাৎ আর এর ভ্যালু কত, এটা ফিক্সড থাকে। এই রেজিস্টর গুলা ফিক্সড রেজিস্টর। আর কখনো যদি আমরা
ভেরি করতে যাই, হ্যাঁ, এই যে এখানে ভেরিয়েবল রেজিস্টার আছে, এই যে এখানে যে হচ্ছে এটা একটা হচ্ছে স্লাইডিং সুইচের মতো বাটন, মানে জাস্ট হচ্ছে রোটেট করলে এর রেজিস্টারের মান হচ্ছে চেঞ্জ হয়, বুঝে গেছে? রোটেট করলে রেজিস্টারের মান চেঞ্জ হয়, এই রেজিস্টার যে মান যে চেঞ্জ হচ্ছে এই জিনিসটাকেই আমরা বলি হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার। অর্থাৎ আমাদের প্রয়োজন অনুযায়ী হচ্ছে আমরা বিভিন্ন টাইপের রেজিস্টার ব্যবহার করতে পারি। আপনারা ওই ইয়ে দেখছেন, ওই যে দেখছেন কি সবার ঘরেই আছে, আপনারা এই যে ফ্যানের যে রেগুলেটর আছে না, রেগুলেটর। হ্যাঁ রাইট, এই ফ্যানের রেগুলেটরের মধ্যে কিন্তু এই কাজটাই হয়। আপনি জাস্ট হচ্ছে রেজিস্ট্যান্সের মানটাকে ভেরি করতেছেন, চেঞ্জ করতেছেন, আর ওটার উপরে বেস করে হচ্ছে আপনার ফ্যানের স্পিড হচ্ছে, বুঝা গেছে? অর্থাৎ আপনি যখন হচ্ছে রেজিস্ট্যান্সের মান কমায়া দেন তখন হচ্ছে কারেন্ট ফ্লোটা বেশি হয়, আর কারেন্ট ফ্লো বেশি হওয়ার কারণে ফ্যানের স্পিড বেড়ে যায়। আবার যখন হচ্ছে রেজিস্টরের মান বাড়ায় দেন তখন হচ্ছে কারেন্ট ফ্লো কম হয়, কারেন্ট ফ্লো কম হওয়ার কারণে আপনার ফ্যানের স্পিডটা হচ্ছে কমে যায়, বুঝা গেছে? আচ্ছা, আর এই রেজিস্টার সিম্বলগুলো এরকম দিতে পারে আপনারা, হচ্ছে যে ভেরিয়েবল রেজিস্টারের সিম্বল, যে মাঝখানে একটা এরকম তীর চিহ্ন দিয়ে দাগ কাটা থাকবে, বা হচ্ছে এরকম প্যারালাল একটা চিহ্ন সাইন দিতে পারেন। ওকে, আচ্ছা, তো এইটা ছিল হচ্ছে আমাদের প্রথম ক্লাসের অংশ, প্রথম ক্লাসের অংশ। আচ্ছা, আর সেকেন্ড ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে ক্যাপাসিটর নিয়ে, টাইপস অফ ক্যাপাসিটর, ক্যাপাসিটর ফিক্সড, হ্যাঁ, ভেরিয়েবল ক্যাপাসিটর, ওই বিষয়গুলো। চার্জিং ডিসচার্জিং, চার্জিং ডিসচার্জিংটা হচ্ছে ক্লাসে দেখানো হয় নাই, এটা পরের ক্লাসের জন্য রেখে দিছিলাম, তো এটা আমি পরের ক্লাসেই দেখাবো। এই যে দেখেন ক্যাপাসিটেন্সের বিষয়, এখানে ক্যাপাসিটর কি জিনিস বলে, ক্যাপাসিটর হচ্ছে এমন একটা এলিমেন্ট যে হচ্ছে আমাদের চার্জ জমা করে রাখবে, তার প্রধান ধর্মই হচ্ছে চার্জকে জমা করে রাখা। এখন সে কিভাবে জমা করে বলে, আমি এখানে একটা কম্পোনেন্ট দিলাম, একটা সিলভার পাত, বা হচ্ছে এটাকে গোল্ডের প্লেট, অথবা অন্য একটা প্লেট হচ্ছে আমি এখানে দিলাম, দুই পাশে দুইটা, হচ্ছে এক পাশ থেকে আমি একটা কন্ডাক্টর দিয়ে এটা ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্তের সাথে লাগাই দিলাম, আরেকটা প্লেটকে কানেক্ট করলাম হচ্ছে নেগেটিভ প্রান্তের সাথে। তো এখন মাঝখানে হচ্ছে একটা ডাইইলেকট্রিক পদার্থ, বা যেটার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে না বা কারেন্ট ফ্লো হবে না, এরকম একটা পদার্থ এখানে থাকবে মাঝখানে। তো এখন ঘটনা কি ঘটবে, যে এখানে যে হচ্ছে পজিটিভ টার্মিনাল, এই প্লেট থেকে যতগুলো নেগেটিভ চার্জ আছে অর্থাৎ ইলেকট্রন আছে, এই ইলেকট্রনকে সে এদিকে হচ্ছে অ্যাট্রাক্ট করবে, আকর্ষণ করবে, বুঝা গেছে? এই আকর্ষণ বা অ্যাট্রাক্ট করার কারণে ইলেকট্রনগুলো হচ্ছে এই দিকে ফ্লো হয়ে যাবে। আর ইলেকট্রনগুলো যদি হচ্ছে এই দিকে ফ্লো হয়, তাহলে আমরা নর্মালি কি জানি, ইলেকট্রন যেই দিকে ফ্লো হয় কারেন্ট তার অপোজিট দিকে ফ্লো হয়, তো সেই হিসেবে বিদ্যুৎ হচ্ছে আমার এই ডিরেকশনে ফ্লো হবে। তাহলে কারেন্টের ফ্লো পাবো হচ্ছে আমরা এই ডিরেকশনে, ঠিক আছে? তো একইভাবে এখানে যেহেতু নেগেটিভ চার্জ আছে, নেগেটিভ টার্মিনাল আছে ভোল্টেজ সোর্সের, সে কি করবে, এই পাতের সেকেন্ড যেই পাত, হ্যাঁ, এই 2 নম্বর পাথের এখান থেকে পজিটিভ চার্জগুলোকে সে অ্যাট্রাক্ট করবে, আর ওই দিক থেকে যেহেতু নেগেটিভ চার্জগুলো এইদিকে আসছিল, এই পাশ থেকে ট্রান্সফার হয়ে এই প্লেটে নেগেটিভ চার্জগুলা জমা হবে, যেহেতু এখান থেকে পজিটিভ চার্জগুলো চলে যাচ্ছে।
তাহলে একটা সময় দেখা যাবে কি এর মাঝখানে যে দুইটা পাশে মধ্যবর্তী জায়গায় যে হচ্ছে ভোল্টেজ, যেহেতু এখানে পজিটিভ চার্জ জমা হচ্ছে আর নিচের প্লেটে আমাদের নেগেটিভ চার্জ জমা হচ্ছে, তাহলে মাঝখানে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হবে না? এই ভোল্টেজ ডিফারেন্স যতক্ষণ না পর্যন্ত এইখানের ভোল্টেজের সমান হচ্ছে, হ্যাঁ এইখানের ভোল্টেজের সমান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কন্টিনিউয়াস প্রসেসে এটা চলতে থাকবে। বুঝা গেছে? দ্যাট মিন্স যখনই হচ্ছে এর ভোল্টেজ ডিফারেন্সটা, দুই পাতের ভোল্টেজ ডিফারেন্সটা এই ভোল্টেজের সমান হয়ে যাবে, তখনই তার চার্জ জমা হওয়া বন্ধ করে দিবে। তো এই যে এখানে চার্জটা জমা হয়ে গেল, হ্যাঁ এইটাকেই বলতে হচ্ছে ক্যাপাসিটি বা হচ্ছে ক্যাপাসিটিভ অ্যাট্রিবিউট, চার্জ ধারণ করার ক্ষমতা। বুঝা গেছে? তো এই জিনিসগুলো হচ্ছে আমরা ছোট ক্লাসেও পড়াশোনা করে আসছি, এখন একটু রিমাইন্ডার হয়ে গেল। তাহলে এই যে এখানে দেখেন ক্যাপাসিটেন্স কি করে, ইজ এ মেজার অফ ক্যাপাসিটরস এবিলিটি টু স্টোর চার্জ। এই যে এবিলিটি টু স্টোর চার্জেস অন ইটস প্লেটস, মানে তার প্লেটের মধ্যে চার্জ ধারণ করার যে ক্ষমতা, সেটাকেই হচ্ছে আমরা ক্যাপাসিটেন্স বলি। ওকে, এই যে ক্যাপাসিটেন্সের মান সি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই বি, এই সূত্রটা হচ্ছে আমাদের অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে কাজে লাগবে, বা হচ্ছে আমরা ম্যাথমেটিক্স ইকুয়েশন করার জন্য হচ্ছে এটা ব্যবহার করব। কিউ ছিল হচ্ছে আমাদের চার্জের পরিমাণ, যার একক হবে হচ্ছে আমাদের কুলম্ব, ভি হবে হচ্ছে আমাদের বিভব পার্থক্য বা হচ্ছে ভোল্টেজ। ওকে, আচ্ছা এই এই এক্সাম্পল আমি আপনাদেরকে হচ্ছে বই দিয়ে দিব, আপনারা হচ্ছে এই এক্সাম্পল দেখে নেবেন। স্যার পিডিএফ স্যার? হ্যাঁ বইয়ের পিডিএফ দিয়ে দেব। ওকে স্যার। ওকে, মানে জি, যেই স্যার। ক্লাসটা যেখান থেকে করানো হচ্ছে ক্লাসে তো বলে দেওয়া হবে যে এই অংশ থেকে হচ্ছে পড়ানো হয়েছে, তো আপনারা হচ্ছে ওই অংশটুকু একটু ভালো করে পড়ে নেবেন ওকে বইয়ের স্যার। পিডিএফ থেকে। ওকে, বা জি কখনো স্যার। যদি স্লাইড দেই স্লাইড থেকে পড়ে নেবেন। ওকে স্যার, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তারপরে দেখেন আমি বলতেছিলাম এই যে এই প্লেট দুইটার মধ্যবর্তী জায়গাতে, হ্যাঁ এখানে ডাইইলেকট্রিক পদার্থ থাকবে বলছিলাম না এই অংশে? এই ডাইইলেকট্রিক পদার্থ, এটার আবার হচ্ছে স্পেসিফিক ধর্ম আছে, সেটা হচ্ছে পারমিটিভিটি। এক একটা পদার্থের জন্য পারমিটিভিটির মান এক এক রকম হয়। যেমন হচ্ছে মিকা আছে, বা হচ্ছে মাঝখানে যদি হচ্ছে আপনি জাস্ট একটা ব্ল্যাঙ্ক স্পেস রাখেন, হ্যাঁ সেটা হচ্ছে এয়ার, তাহলে মাঝখানে হচ্ছে এয়ার থাকবে। এয়ার এর হচ্ছে আবার হচ্ছে নির্দিষ্ট পারমিটিভিটি আছে, ঠিক আছে? তো ওই পারমিটিভিটির ভ্যালু হচ্ছে আবার এই ইকুয়েশনের মাধ্যমে হচ্ছে আমরা নির্ণয় করতে পারি। অর্থাৎ দুইটা পাতের মধ্যে কি পরিমাণে ভোল্টেজ ডিফারেন্স দিবেন আর দুইটা পাতের মধ্যবর্তী যে দূরত্ব আছে সেই দূরত্বের উপরে ডিপেন্ড করতেছে। ওকে, তারপরে আবার এই যে দেখেন এখানে কিছু ভ্যালুগুলো দেওয়া আছে। ভ্যাকুয়ামের ক্ষেত্রে এর ভ্যালু সবসময় হচ্ছে 1 হয়, এপসাইলন আর যেটা রিলেটিভ পারমিটিভিটি, হ্যাঁ তারপর হচ্ছে এআর এর ক্ষেত্রে 1.006, সেটাকে হচ্ছে আমরা অলমোস্ট 1ই ধরি, ঠিক আছে? ম্যাথ করার সময় সেটাকে 1 ধরে হচ্ছে ম্যাথ করা হয়। টেফলন, পেপার, হ্যাঁ রাবার, মিকা, ঠিক আছে? মিকা কিন্তু মেইনলি একটা রেজিস্টিভ এলিমেন্ট, বুঝা গেছে? মানে এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। আর আমাদের মেইন টার্গেটই কিন্তু ছিল এই যে ক্যাপাসিটরের মাঝখানে বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না এমন একটা জিনিস থাকবে। ওকে, আচ্ছা তাহলে এই রিলেটিভ পারমিটিভিটির উপরে আবার ক্যাপাসিটেন্সের মান ডিপেন্ড করে। সূত্র হচ্ছে সি ইকুয়াল টু এপসাইলন এ ডিভাইডেড বাই ডি। এই সূত্র ইউজ করেও হচ্ছে আপনারা
ম্যাথ আসতে পারে, তখন হচ্ছে ম্যাথ করবেন। আবার শুধুমাত্র এপসাইলন যদি থাকে তখন আবার সেটা রিলেটিভ পারমিটিভিটির সাথে একটা ইকুয়েশনে আমরা দেখছি একটু আগে, এই যে এখানে এই এপসাইলন আর ইকুয়াল টু এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট, ঠিক আছে। এই এপসাইলনটা ছিল হচ্ছে কোন একটা ম্যাটেরিয়ালের পারমিটিভিটি, আর এপসাইলন আর হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে যখন হচ্ছে কোন একটা এই যে ভ্যাকুয়ামের জন্য আমাদের যে হচ্ছে পারমিটিভিটি ছিল, হ্যাঁ, ভ্যাকুয়ামের ক্ষেত্রে যে পারমিটিভিটি, ওই পারমিটিভিটির সাপেক্ষে এই রিলেটিভ পারমিটিভিটি কার, ওই নির্দিষ্ট ম্যাটেরিয়ালের। তো অনেক সময় হচ্ছে আমাদের এই এপসাইলনের ভ্যালু সরাসরি দেওয়া নাও থাকতে পারে, এই এপসাইলনের ভ্যালু সরাসরি দেওয়া নাও থাকতে পারে, তখন হচ্ছে আমরা এই এপসাইলন নটের সাপেক্ষে এপসাইলন আর এর ভ্যালু যখন হচ্ছে মাল্টিপ্লিকেশন করব তখন হচ্ছে আমরা এপসাইলনের ভ্যালু বের করব। এই যে এখান থেকে ইকুয়েশনে দেখেন, এটা যদি হচ্ছে এই পাশে চলে আসে, এটার সাথে হচ্ছে আর আর গুণ হয়ে যায়, ইকুয়াল টু এপসাইলন হয়ে যায়, ঠিক আছে। জি স্যার। এই যে এখানে দেখেন বিভিন্ন ধরনের ক্যাপাসিটর, তাদের ভ্যালু দেওয়া আছে, যে এই ক্যাপাসিটরের মান হচ্ছে 5 মাইক্রোফ্যারাড, ঠিক আছে, এটা হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাড, এখানে আছে 100 পিকোফ্যারাড। হ্যাঁ, পিকো মানে কত? পিকো মান হচ্ছে আমাদের 10 ইনভার্স 12, ঠিক আছে। তো কখনো যদি হচ্ছে পিকোফ্যারাডে দেওয়া থাকে, আনসার কিন্তু হচ্ছে পিকোমিটারে চলে আসবে যদি হচ্ছে আমাদের ডিসটেন্স বের করতে বলে। এই যে এখানে ম্যাথ আছে, ম্যাথ করবেন আপনারা। আচ্ছা, এবার আসি টাইপস অফ ক্যাপাসিটরস। আমরা রেজিস্টরের ক্ষেত্রে যেরকম পড়েছিলাম টাইপস, দুই ধরনের ছিল, ফিক্সড টাইপ আর একটা হচ্ছে ভেরিয়েবল টাইপ। ক্যাপাসিটরের ক্ষেত্রেও হচ্ছে আমাদের দুইটা টাইপই আছে, ফিক্সড টাইপ এবং হচ্ছে ভেরিয়েবল টাইপ। আগের মতোই ফিক্সড টাইপ হচ্ছে ক্যাপাসিটরের মান নির্দিষ্ট থাকবে, চেঞ্জ হবে না, আর ভেরিয়েবলের ক্ষেত্রে হচ্ছে ক্যাপাসিটরের মানটা ভেরি করবে। ওকে, জি স্যার। এই যে এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি দেখছি, কোথায় ইউজ করা হয় বলেন তো দেখি। এই যে এটা স্যার একটু স্লো স্যার স্যার। ফ্যানে স্যার। ফ্যানে, রাইট। আমরা এই সেম জিনিসটাই কিন্তু হচ্ছে ফ্যানে দেখছি, বা অনেকের বাসায় বা অনেকের মেসে যদি হচ্ছে ফ্যান নষ্ট হয়ে যায়, তখন আমরা বলি যে বাজার থেকে একটা ক্যাপাসিটর নিয়ে আসো, ক্যাপাসিটরটা নষ্ট হয়ে গেছে। তো এই ক্যাপাসিটর ফ্যানের মধ্যে দেওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে ক্যাপাসিটরের মূল কাজ যে চার্জকে জমা করে রাখা। তো সে হচ্ছে একটা কন্টিনিউয়াস ওয়েতে নির্দিষ্ট ভ্যালু রেখে ভোল্টেজটা হচ্ছে ড্রপ করবে, দিবে, কন্টিনিউয়াস একটা কারেন্ট ফ্লো করাবে, ওই জন্য তার মধ্যে হচ্ছে চার্জ জমা করে রাখা হয়, যেন সে কন্টিনিউয়াসলি আমার এই ফ্যানটাকে হচ্ছে ঘুরাইতে পারে। এই জন্য হচ্ছে ক্যাপাসিটরটা ইউজ করা হয়। এগুলো ছিল হচ্ছে ফিক্সড ক্যাপাসিটর। এই যে এই টাইপগুলো ক্যাপাসিটর, এগুলো হচ্ছে আমরা ল্যাবে দেখতে পাই। হ্যাঁ, যদি হচ্ছে কখনো পসিবল হয় হচ্ছে ল্যাবে থাকলে হচ্ছে আমরা দেখে নিব ইনশাল্লাহ, ঠিক আছে। এগুলো হচ্ছে ক্যাপাসিটর, ঠিক আছে, ফিক্সড ক্যাপাসিটর। দেখেন আমরা বলতেছিলাম ক্যাপাসিটরের মধ্যে দুইটা প্লেট থাকবে। এখন ক্যাপাসিটর যে ক্যাপাসিটেন্সের মান, সেটা আবার ডিপেন্ড করতেছিল কিসের উপরে? দেখেন এই যে সি ইকুয়াল এপসাইলন এ ডিভাইডেড বাই ডি, অথবা এই যে ইকুয়েশনটা সি ইকুয়াল এপসাইলন এ ডিভাইডেড বাই ডি। এ আমার কি ছিল? ক্রস সেকশনাল এরিয়া। আমার যে হচ্ছে প্লেট থাকবে, এই প্লেটের ক্রস সেকশন এরিয়া যদি হচ্ছে আমি বাড়াইতে পারি, তাহলে হচ্ছে আমার ক্যাপাসিটেন্সের মান বেশি হবে। তদ্রূপ আমি যদি দুইটা প্লেটের মধ্যবর্তী ডিস্টেন্স, এই ডি এর মান, দুইটা প্লেটের
মধ্যবর্তী ডিস্টেন্স যদি আমি কমাইতে পারি, এই যে মনে করেন এখানে দুইটা প্লেট, এটা হচ্ছে পজিটিভ আর এই নিচেরটা হচ্ছে আমাদের নেগেটিভ প্লেট। এই দুইটা প্লেসের মধ্যবর্তী যে জায়গাটা আছে, এই যে এখানে ডি মধ্যবর্তী ডিস্টেন্স, এটাকে যদি হচ্ছে আমি কমাইতে পারি, তাইলে হচ্ছে আমার ক্যাপাসিটেন্সের মান বেড়ে যাবে। ক্যাপাসিটেন্সের মান বেড়ে যাবে যেহেতু সে হচ্ছে ভাগাকারে আছে। এখন আমাদের মূল কাজ হচ্ছে দুইটা প্লেটের ক্রস সেকশনাল এরিয়াকে বাড়ানো আর হচ্ছে মধ্যবর্তী ডিস্টেন্স বা দূরত্বকে কমানো। সেটা আমি কিভাবে করতে পারি দেখেন, আমি যদি এরকম প্লেটগুলা, এই যে এটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম ফয়েল, যেটা হচ্ছে একটা প্লেট, নিচে আবার আরেকটা অ্যালুমিনিয়ামের ফয়েল, সেটা হচ্ছে আরেকটা প্লেট, একটাকে পজিটিভ আর একটাকে নেগেটিভ ধরতে পারি। মধ্যবর্তী স্থানে পলিস্টার প্লাস্টিক ফিল্ম দেওয়া হয়েছে যেটা হচ্ছে ডাইইলেকট্রিক, ঠিক আছে, আর বাহিরের দুইটা হচ্ছে কভার, ঠিক আছে, জাস্ট একটা কভারের মতো। এখন এই দুইটা প্লেটের মাঝখানে যে হচ্ছে ডাইইলেকট্রিক পদার্থ আছে, পুরা কম্বিনেশনটাকে অনেক লম্বা করে দিলাম, ঠিক আছে। আমি যদি এটাকে বলি যে এটা 100 মিটার পর্যন্ত লম্বা আছে, তাহলে এই 100 মিটার পর্যন্ত লম্বা করে দিলে আমার তো যে টার্গেট ছিল ক্রস সেকশন এরিয়া মানে ক্ষেত্রফলকে বাড়ানো, সেই বাড়ানো হয়ে গেছে। দ্যাট মিন্স আমি ক্যাপাসিটেন্সকে বাড়াইছি, ক্যাপাসিটেন্সের মান আমার বেড়ে গেছে। বাট 100 মিটার লম্বা যে ক্যাপাসিটরটা, এই ক্যাপাসিটরকে আমি ফ্যানে ইউজ করতে পারবো? জি না স্যার। আমার জন্য কষ্ট হয়ে যাবে, বা হচ্ছে আমরা প্রপার যে কোনো একটা ছোটখাটো জায়গায় ব্যবহার করতে পারবো না। তো এইটাকে ব্যবহার করার জন্যই হচ্ছে আমরা পুরা এই 100 মিটার ক্রস সেকশন এরিয়া সমৃদ্ধ যে ক্যাপাসিটর, সেটাকে হচ্ছে আমরা রোলিং করে করে তাকে ছোট্ট একটা অংশ বানাই দিছি। বুঝা গেছে? মানে হচ্ছে আমরা অল্প জায়গাতে নিয়ে আসছি, যে অল্প জায়গার মধ্যে তার ক্যাপাসিটেন্সের মান অনেক বেশি করে ফেলতেছি। বুঝা গেছে? জি সেম স্যার। ভাবে আমাদের এই যে ফয়েলের মাঝখানে হচ্ছে মিকা মানে হচ্ছে ডাইইলেকট্রিক পদার্থ দিয়ে, অর্থাৎ অনেকগুলা পাত আমরা যদি একটার পর একটা এরকম দিতে জানি, তাইলেও হচ্ছে এইভাবে হচ্ছে আমরা ক্যাপাসিটেন্সের মান বাড়াইতে পারি। তারপর হচ্ছে মধ্যবর্তী যে হচ্ছে ডিস্টেন্স, এই ডিস্টেন্স যদি অনেক কম করে দেই, যে এখানে রোলিংটা ছিল, এই রোলিং এর এই ভিতরে যদি হচ্ছে আমরা দেখি একটা পাত থেকে আরেকটা পাতের মধ্যবর্তী ডিস্টেন্স অনেক কম, ঠিক আছে। তো এই কারণে হচ্ছে এখানে বেশি পরিমাণে ক্যাপাসিটেন্স হচ্ছে আমরা পাই, অর্থাৎ এর ধারণ ক্ষমতা খুব বেশি, বেশি পরিমাণে চার্জ সে জমা করে রাখতে পারবে, ঠিক আছে। তো এই বিষয়গুলোই ছিল, এই যে এখানে ক্যাপাসিটরের বিভিন্ন সিম্বল দেওয়া আছে, এই টাইপের ক্যাপাসিটর হয়। ক্যাপাসিটরের ভিতরে কি থাকে এই জিনিসগুলো হচ্ছে স্ট্রাকচার দেওয়া আছে, তো বেশি ইম্পর্টেন্ট না, পড়ে নিতে পারেন আপনারা। এই যে দেখেন ভেরিয়েবল ক্যাপাসিটর এখানে আছে, বলছিলাম যে ক্যাপাসিটর গুলো হচ্ছে চেঞ্জ হবে, ভ্যালু গুলো হচ্ছে চেঞ্জ হবে, ঠিক আছে। এখানে কয়েকটা টাইপ দেওয়া আছে, হ্যাঁ, এটা হচ্ছে এয়ার টাইপ। এই যে প্লেট গুলো আছে না, এই প্লেট গুলোর মাঝখানে জাস্ট হচ্ছে এয়ার আছে, অন্য কোনো পদার্থ নাই, ঠিক আছে। এয়ার টাইমার, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর এগুলো হচ্ছে এয়ারটাই হচ্ছে, এয়ারের ফ্লোটাই হচ্ছে চেঞ্জ হবে, সেটার উপরে বেস করে ক্যাপাসিটরের মানও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সিরামিক ডাইইলেকট্রিক কম্প্রেশন টাইমার, মানে এটার ভিতরে এই ডাইইলেকট্রিক যে পদার্থটা আছে সেটা হচ্ছে কম্প্রেসড হবে, ঠিক আছে। এই কম্প্রেশনের উপরে বেস করে আমাদের হচ্ছে এই মানে বিভিন্ন সময়ে সময়ে ক্যাপাসিটেন্সের মানটা চেঞ্জ হবে, বুঝা গেছে। এগুলো ছিল হচ্ছে আমাদের ভেরিয়েবল টাইপের ক্যাপাসিটর, ঠিক আছে। ক্যাপাসিটরের সিম্বলটা অলরেডি হচ্ছে আমরা জানি, হ্যাঁ, এরকম জাস্ট দুইটা হচ্ছে দাগ দিয়ে দিব। আর যখন হচ্ছে এইরকম হচ্ছে একটা বাঁকা সাইন থাকবে, ঠিক আছে, তখন এটা হবে হচ্ছে আমাদের ভেরিয়েবল ক্যাপাসিটর। ওকে স্যার স্যার আজকে এখানে থাকবে স্যার। আজকে, হ্যাঁ, আজকে মোটামুটি এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ক্যাপাসিটরের চার্জিং ডিসচার্জিং এই বিষয়টা, অলরেডি চার্জিং এর বিষয়টা আমি বলেই ফেলছি। এই যে কিছুক্ষণ আগে যে দেখালাম না, এই
এখানে কোথায় ছিল, কোথায়, এই যে এই পাশটাতে কেন কারেন্টটা ফ্লো হবে। হ্যাঁ, কারেন্টটা, চার্জটা যে এইদিকে ফ্লো হচ্ছে, কারেন্টটা উল্টা দিকে ফ্লো হচ্ছে, কেন ফ্লো হবে, যেখানে ভোল্টেজ সোর্স দেওয়ার কারণে ঘটনাটা ঘটবে। তো এই জিনিসটা, এই যে এখানে চার্জ যে জমা হয়েছে, পজিটিভ চার্জ আর নিচের দিকে নেগেটিভ চার্জ, এই জমা হওয়ার ঘটনাটার নামই হচ্ছে চার্জিং, অর্থাৎ এটাকে চার্জিং ফেজও বলা হয়, মানে চার্জিং অবস্থা আর কি। আর এটা সব সময় মনে রাখবেন, আপনাদের ল্যাবেও কাজে লাগবে এই বিষয়টা। তখনই ঘটনা ঘটবে যখন হচ্ছে আপনি এখানে একটা রেজিস্টর অ্যাড করবেন। আপনি যদি স্যার এখানে এখানে দুই পাশে স্যার বিয়োগ পার্থক্য থাকবে। দুই পাশে বিভব মানে ভোল্টেজ সোর্স তো দিবেন। হ্যাঁ, এই জি ভোল্টেজ স্যার। সোর্স দেওয়ার পরে যদি আপনি জাস্ট হচ্ছে একটা ক্যাপাসিটর এখানে রেখে দেন, তখন কিন্তু সাথে সাথেই হচ্ছে এখানে ক্যাপাসিটেন্সের ধর্ম ফ্লো হবে না, মানে হচ্ছে আমার এখানে ক্যাপাসিটরের মধ্যে কোনো চার্জ জমা হবে না, সাথে সাথেই জমা হবে না। যখন জি হচ্ছে স্যার। আমি এর অ্যাক্রস একটা রেজিস্টর দিয়ে দিব, তখন হচ্ছে যাই হচ্ছে আমার এখানে ক্যাপাসিটর জমা হবে। এখন রেজিস্টর দেওয়ার কারণটা কি, বলে রেজিস্টরটা যদি হচ্ছে আমি দেই, এখানে একটা কারেন্ট ফ্লো হওয়ার ঘটনা ঘটবে। রেজিস্টর যদি হচ্ছে না দিই, তখন হচ্ছে আমার এই ওয়্যারের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, আর কারেন্ট ফ্লো না হইলে আমার এখানে চার্জ জমা হওয়া শুরু হবে না। বুঝা গেছে? এই জন্য হচ্ছে আমার একটা রেজিস্টর দরকার হয়। ঠিক আছে? জি স্যার। তো এই বিষয়টা ছিল হচ্ছে চার্জিং ফেজ। আর ডিসচার্জিং ফেজ মানে হচ্ছে যখন হচ্ছে এখান থেকে চার্জগুলো কমতে থাকবে। দেখেন এখান থেকে একটা একটা চার্জ যদি আসে, ইন টোটাল মনে করলাম আমরা 20টা চার্জ এখানে এসে জমা হইলো, তাহলে 20টা চার্জ একই সময় তো আর জমা হবে না। প্রথম হচ্ছে 2টা চার্জ জমা হইলো, তারপরে আবার 3টা, তারপরে 5টা, এরকম করে করে 20টা চার্জ জমা হবে। ঠিক আছে? তাহলে একটা নির্দিষ্ট সময় লাগবে, 1 থেকে 5 সেকেন্ড পর্যন্ত সময়। তাহলে 5 সেকেন্ড পরে যে এখানে এটা ফুললি চার্জড হয়ে যাবে। ঠিক আছে? তো এই ঘটনা আবার একটু ডিটেলস আছে। ফুললি চার্জড ক্যাপাসিটর কখনোই হয় না। একটা ক্যাপাসিটর কখনোই হচ্ছে 100% চার্জ হয় না। সেটা হচ্ছে ক্যাপাসিটর যদি 100% চার্জ আমরা বলি, দ্যাট মিন্স হচ্ছে সে ইনফিনিটি সময় লাগবে, তার পুরা ইনফিনিটি সময় দরকার। এই ইনফিনিটি সময় আমাদের নেই। ঠিক আছে? তো এই জন্য একটা ক্যাপাসিটর কখনোই 100% চার্জ হয় না। তো যখন হচ্ছে একটা ক্যাপাসিটর মোটামুটি 90%, 92%, 95% চার্জ হয়ে যায়, তখন সেটাকে হচ্ছে আমরা 100% ধরে নেই আর কি, প্র্যাকটিক্যাল কেসে। বুঝা গেছে? আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা হবে। আজকের এই ক্লাস পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। ওকে, এবার আমরা চলে আসি আমাদের সিটির বিষয় নিয়ে বা কুইজের বিষয় নিয়ে। কুইজ তাহলে হচ্ছে আমরা কবে দিতে পারি, কিভাবে দিতে পারি? স্যার কুইজটা আমাদের টোটাল 3টা হয় স্যার। এখন আচ্ছা আমাদের তো টাইম এখন আমরা লেটে ক্লাস স্টার্ট হয়েছে স্যার। আচ্ছা, এখন 15 তারিখের আগে তো স্যার কেউ ভার্সিটিতে আসবে না স্যার। আপনাদের এমনিতে অফিসিয়ালি ছুটি কত তারিখ পর্যন্ত, মানে স্যার অফিসিয়াল কবে খোলা? অফিসিয়াল 12 তারিখ মনে হচ্ছে। 12 তারিখ মেবি না? অফিসিয়াল ছুটি 12 তারিখ পর্যন্ত না তো, ওই সরকারি ছুটি তো 15 তারিখ পর্যন্ত দেখলাম। এখন আমাদের ভার্সিটি থেকে মেইল দেওয়া হয়েছে যে 12 তারিখ পর্যন্ত মানে বন্ধ আর কি। বন্ধের মেইলটা আপনাকে দেওয়া হয়েছে না? জি স্যার। আচ্ছা, আমি এখনো বন্ধের মেইলটা পাই নাই, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা দেখেন, 12 তারিখ যদি হয় সেটা হচ্ছে থার্সডে, 13 তারিখ তো আবার ফ্রাইডে। স্যার 15 তারিখের আগে স্যার কেউ ক্যাম্পাস আসবে না স্যার, মিনিমাম স্যার। হ্যাঁ, আনঅফিশিয়াল ডিক্লারেশন নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, 15 তারিখে আসার কি দরকার আছে? 15 তারিখ তো হচ্ছে ফাদার্স ডে, বাবার সাথে থাকবেন, একটু ঘোরাঘুরা করবেন নাকি? ইয়েস স্যার, ওটাই স্যার। তারপরে স্যার আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন তাইলে এখন আপনারা কুইজ কবে দিতে যাচ্ছেন? 16 তারিখ? না স্যার স্যার, সবাই ছুটি same খোলার time, সাথে স্যার। সাথে দিতে যাচ্ছি না স্যার। স্যার অনলাইনে দিবেন অফলাইন অফলাইন হইলে স্যার আমরা পরে দিতে যাচ্ছি স্যার, একটু দেখেন, ব্রিদিং offline আরেকটা হলে বিষয় 20 তারিখ। খেয়াল করেন, আপনাদের কিন্তু 28 তারিখ মিড টার্ম।
আমাদের তো টোটাল 3টা স্যার। অফলাইন হলে 20 তারিখের দিকে, অথবা অনলাইন হলে যদি তার আগে নিতে চান তাহলে অনলাইনে একটা নিতে পারেন স্যার। স্যার স্যার অনলাইনে একটা বিএলসি নেন তে স্যার। গাণিক সমস্যাতে আপনি যেটা বলছিলেন স্যার, বিএলসি তে যদি কুইজ হয়, হুম ওই হুম। একটা 1 ঘন্টার টাইমারের একটা সেট করে দিয়ে যদি অ্যাটেম্প স্যার হচ্ছে 2টা বা 1টা দিয়ে দেন, ওতে স্যার তাহলে নেট ইস্যুটা হয় না আর কি। আচ্ছা, বিএলসি তে করলে না? ইয়েস স্যার, মানে আপনি যে ইস্যুটার কথা বলছেন, ইয়েস স্যার, বিএলসি তে যদি আপনি 2টা অ্যাটেম্প দেন স্যার, 2টা অ্যাটেম্প দেন আর টাইমার মনে করেন কুইজ আপনার আধা ঘন্টার, আপনি সেট করে দিলেন 1 ঘন্টার, তো 1 ঘন্টার মধ্যে যে কেউ অ্যাটেম্প করে স্যার হচ্ছে কুইজ দিতে পারবে স্যার। তাহলে স্যার ওইভাবে হয় আর কি, এভাবে হচ্ছে মোটামুটি আমাদের অন্য স্যাররা নেয়, তাহলে আর ইস্যু হয় না আর কি। আচ্ছা, তাইলে আপনারা আধা ঘন্টার পরীক্ষাটাতে আপনারা যে হচ্ছে কুইজটা দিবেন, আপনাদের উপর আমি কতটুকু বিশ্বাস রাখতে পারি যে হচ্ছে আপনারা কোনো ইল্লিগেল ওয়েতে পরীক্ষাটা দেননি? স্যার 100% বিশ্বাস রাখতে পারেন স্যার। এটা কি জুবাইরুল? জি স্যার। স্যার এটা এখন স্যার যার যার উপর স্যার, মানে এখন তো আর বুঝেনি তো স্যার। স্যার আমরা তো একটা মাত্র স্যার ক্লাস করলাম আজকে স্যার, ওই হিসাবে স্যার এখন আমরা যদি কুইজ দিতে চাই স্যার ওইরকম ভাবে তো স্যার প্রিপারেশন নাই সবারই। এখন অনলাইনে নিলে স্যার বেটার। যেন হচ্ছে আপনারা এভারেজে সবাই ভালো করেন নাকি? স্যার লাস্টের দিকে সবাই তো ভার্সিটি একটু স্যার, ভালো এই করতেই চাবে কোর্সটা তো স্যার, স্যার কুইজ অ্যাসাইন একটু ভালো করতে করে স্যার লাগবে আপনাকে প্রথম। অনেক পরে। স্যার হ্যাঁ হ্যাঁ। এইটার ব্যাপারে তো ডিপার্টমেন্টে গেছিলাম আমি ওই দিন, ওনারা বলতেছে আমাদের কিছু করার নাই। প্রত্যেকটা বাড়ি স্যার প্রত্যেকটা সেমিস্টার এরকম 1-2টা করছে হচ্ছে টিচার টিচার অ্যাসাইন করে মিডের 1 সপ্তাহ আগে 2 সপ্তাহ আগে। এটাও তো স্যার ভার্সিটি ঠিক করে না আমাদের সাথে। এটা একটা সিস্টেমেটিক্যাল ফল্ট। তো আসলে আমাদেরকে এই ফল্টের মধ্য দিয়ে হচ্ছে মানে ভালো কিছু নেওয়ার চেষ্টা করতে হবে, যেহেতু ফল্ট হয়ে গেছে। ঠিক আছে, তো সেটা কোপ আপ করার এই জন্য চেষ্টা একটু করা আমাদেরকে দরকার। একটু কনসিডার এই করেন জন্যই স্যার হচ্ছে আপনি, কারণ আপনাদের স্যার হচ্ছে অনলাইন আপনার। ক্লাস নেওয়া। বিশেষ করে অনলাইন আপনাদের এই এই ঈদের ছুটিতে অলমোস্ট 3টা 4টা ক্লাস নেওয়ার ফিকির রাখবো আর কি, ইনশাল্লাহ। জি স্যার যাতে আপনারা একটু ইনশাআল্লাহ। আগায় থাকেন। আচ্ছা ঠিক আছে, সিটির ব্যাপারে না হয়েছে আমি ডিসিশনটা পরে দেই। ওকে, আজকে এই জি স্যার। পর্যন্তই থাকুক। আমি হচ্ছে আপনাদেরকে ওই গ্রুপেই জানাবো যে সিটি কিভাবে নিতে পারি বা কখন দিবেন। ওকে, হতে পারে অনলাইনে, আবার অনলাইনে নাও হতে পারে, তবে হচ্ছে উম, দেখি কোনটা করা যায়। আমাদের ব্যাপারটা একটু কনসিডার করেন স্যার, যেহেতু আমাদের ক্লাসটা অনেক লেটে শুরু হয়েছে। ঠিক আছে, আপনাদের বিষয়টা আমি কনসিডার রাখবো ইনশাল্লাহ। আর জি স্যার আপনারা ইনশাআল্লাহ। হচ্ছে একটু পড়াশোনা করেন, ঠিক আছে? আমি আপনাদেরকে বইগুলো হচ্ছে এখনই হচ্ছে দিয়ে দিচ্ছি, স্লাইডগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জি স্যার। আর আপনারা এক কাজ করবেন, ওই যে বলতেছিলাম ক্লাসের শুরুতে, এই যে রিটেকের যিনারা আছেন তিনারা হচ্ছে কাইন্ডলি হচ্ছে আপনারা এই যে টেলিগ্রাম গ্রুপটাতেও অ্যাড হয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আজকে এখানে ইন টোটাল 17 জন প্রেজেন্ট ছিলেন। এখন প্রত্যেকে কি হচ্ছে একটা একটা করে আহ, কি করবেন, আপনারা নিজেদের নাম লিখে দেন, ও সরি নিজেদের আইডি গুলো লিখে দেন এই কমেন্ট বক্সে। স্যার এখানে তো 24 জন আছে স্যার। স্যার 24 জন? ইনকল মেসেজই লিখবো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানের মেসেজে হচ্ছে আপনাদের আইডি গুলো হচ্ছে একটু লিখে দিবেন, তাইলে হচ্ছে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতে পারবো। জি স্যার ঠিক আছে স্যার। তাহলে এটার জন্য হচ্ছে আপনাদেরকে 3 মিনিট সময় দেওয়া হলো নাকি? স্যার যাদের লেখা শেষ তারা কি বের হতে পারবে? 1 মিনিট।
হাসনাত স্যার কে? হাসনাত স্যার? তাহলে কি আমরা এখন লিভ নিতে পারবো স্যার? হাসনাত স্যার কি মাত্র জয়েন করলেন? সরি, আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। সবার অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ? ইয়েস স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। থ্যাংক ইউ এভরিওয়ান। স্যার আসসালামু আলাইকুম স্যার। আগামী ঈদ মোবারক স্যার। আগামী ঈদ মোবারক স্যার। স্যার আমি প্রেজেন্ট দিতে পারিনি স্যার, কারেন্ট গেছিল। আচ্ছা, আপনি কি হচ্ছে এখানে কমেন্ট করেছেন, এই যে মেসেজ করেছেন? জি স্যার, আমি ফার্স্টে মেসেজ করে ঢুকছিলাম, ঢোকার পরে স্যার কারেন্ট গেছিল, এই যে একটু আগে কারেন্ট আসলো তো। আপনার আইডিটা মেসেজ করেছেন এখানে? না স্যার, মেসেজ করা হয় নাই। আচ্ছা, মেসেজ করে দেন। না, এই যে লিংক এখানেই। এই যে এখানেই হচ্ছে মেসেজ করে দেন। ও জি স্যার, দিচ্ছি স্যার। জি, বাকিরা এখন আস্তে আস্তে লিভ নিতে পারেন, যাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে। থ্যাংক ইউ। খোদা হাফেজ স্যার। ঈদ মোবারক স্যার। আগামী ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। এই ঈদের আগে ক্লাস হবে কিন্তু আবার। আসসালামু আলাইকুম স্যার। ঈদ মোবারক। ঈদ তো চলে আসছে স্যার। ঈদের আগে কিন্তু ক্লাস হবে। স্যার স্যার আবার ক্লাস ঈদের আগে? কেন আছে করবেন তো না? স্যার, দুই একদিন স্যার হাটে যাওয়া লাগবে তো স্যার। আচ্ছা, হাটে যাবেন না, সমস্যা নেই, রাতে তো আর হাটে যাবেন না। স্যার টেলিগ্রাম লিংকটা কোথায় পাবো, বা গ্রুপে যদি একটু দিয়ে দিতেন হোয়াটসঅ্যাপে। আচ্ছা, আমার ল্যাপটপে তো টেলিগ্রামের এড করা নাই, কাইন্ডলি কেউ হেল্প করবেন? এই স্যার আমি দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলেই হবে। হেল্প করে দেন, সবাইকে সবারটা দিয়ে দেন। যাদের অ্যাটেন্ডেন্স হয়ে গেছে তারা লিভ নিতে পারেন। স্যার আইডি লিখে দিয়েছি স্যার, এখন কি লিভ নিতে পারবো? হ্যাঁ, নিতে পারেন, ঠিক আছে। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।